আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় 70 to 80% ফ্যামিলি নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরির, অর্থাৎ বাংলাদেশে উচ্চবিত্ত শ্রেণীর সংখ্যা সবচেয়ে কম। যদিও ফেসবুকে আমরা সবাই ফুটানি দেখাই, বাস্তবতা হলো আমাদের মেজরিটিরই পরিবারের টানাটানি অবস্থা, এবং এটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ বর্তমানে শিক্ষা একটা ব্যবসা এবং আমি নিজে একজন শিক্ষা ব্যবসায়ী, এবং শিক্ষা ব্যবসায়ী হয়ে আজকে আমি তোমাকে গাইডলাইন দিব যে কিভাবে একজন গরিব পরিবারের সন্তান হয়েও বা তোমার যদি আর্থিক অভাব থাকে সেটা সত্ত্বেও তুমি কিভাবে ইফেক্টিভলি এইচএসসি থেকে অ্যাডমিশনের পড়াশোনাগুলো করবা, কি কি ট্রিক্স ফলো করবা, কি কি সিস্টেমের মধ্যে ফাঁকফোকর আছে যেগুলো ইউজ করে তুমি কম টাকায় তোমার শিক্ষাটা কমপ্লিট করতে পারবা। প্রথমত মনে রাখবে একটা লাইন, সেটা হলো যে 5টা মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, প্রত্যেকটাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসা। সো এইসব নাটক কখনো করবা না যে শিক্ষা কেন ব্যবসা না, শিক্ষা তো সেবা। মেন্টালিটিটাই ঠিক রাখতে হবে যে হ্যাঁ তুই ব্যবসা করবি, ঠিক আছে, আমি তোর কাছ থেকে সার্ভিসটা উঠাই নিব। ওকে, সো আমরা প্রথম যে পয়েন্টটাতে আসবো যে আমরা কখন বুঝবো যে না আমি মোটামুটি ভালো পরিমাণে পড়াশোনার দিক থেকে বা টাকার দিক থেকে আন্ডার প্রিভিলেজড। যদি তোমার পার্সোনাল পড়াশোনার পিছনে স্পেন্ডিং মান্থলি 50K নিচে, 15K না 15K নিচে হয়, অর্থাৎ মান্থলি তোমার পড়াশোনার পিছনে 10,000 টাকার নিচে, 15,000 টাকার নিচে খরচ হয়, তাহলে বুঝবা যে তুমি মোটামুটি বাটে পড়া একটা স্টুডেন্ট। ঠিক আছে, কারণ এটা অলওয়েজ যে প্রতি মাসে তোমার 20-30 হাজার টাকা লাগবে এরকম না। যদি না তুমি বাসায় টিউটর নাও, এমনও মানুষজন আছে 1 টাকা খরচ না করে পার হয়ে গেছে। কিন্তু মেজরিটি কেসে একটা স্টুডেন্টের মান্থলি মোটামুটি 15-20 হাজার টাকা খরচ করা লাগে পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে, যদিও জেলা বেসিসে ডিফারেন্স আছে, বাট দিস ইজ রাফ ক্যালকুলেশন। ওকে, এবং বাংলাদেশের কিন্তু 50 to 60% ফ্যামিলির মান্থলি ইনকাম কিন্তু 30K নিচে, 30,000 টাকারও নিচে। এই 30,000 টাকায় 3 থেকে 4 জন বা 5 জনের একটা পরিবার বাঁচে। সো স্বাভাবিকভাবে একটা সন্তানের পিছনে একজন বাপ মা 20-30 হাজার টাকা খরচ করতে পারবে না, এটাই স্বাভাবিক। সো তুমি যদি এই দলের মধ্যে হও তাহলে বুঝবা যে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ এ পুয়ার স্টুডেন্ট। এটাতে খারাপ কিছু নাই, মনে রাখবা ভাই, গরিব হওয়াতে খারাপ কিছু নাই। কিন্তু গরিবটাকে যদি তুমি তোমার অস্ত্র বানায় ফেলো যে ভাইয়া আমি গরিব এই জন্য পরিবার পাই নাই, তাইলে আমি তোমাকে দেখাই দিব ঢাকা ভার্সিটির দিকে। তুমি যাও, ওখানে কতজন চা শ্রমিকের সন্তানরা আছে তুমি জানো না, কতজন রিক্সা চালকের সন্তান আছে, ভ্যান চালকের সন্তান। আমি বলছি না ঢাকা ভার্সিটি সবাই গরিব, ঢাকা ভার্সিটিতে মানে শিল্পপতির পোলাপানও পড়ে, আবার এরকম আন্ডার প্রিভিলেজ মানুষজন আছে, বুয়েটেও আছে, মেডিকেল আছে, সব জায়গাতেই আছে। ঠিক আছে, সো আন্ডার প্রিভিলেজ মানুষজন হয়েও ভালো করা যায়, এই মেন্টালিটিটা রাখতে হবে। এখন আসি, সেটা হলো যে আমাদের একটা লাইনই মনে রাখতে হবে যে এডুকেশন 2026 সালে আসে, এডুকেশন ইজ কমপ্লিটলি ফ্রি ইফ ইউ আর স্মার্ট ইনাফ। অর্থাৎ তুমি যদি চালাক হও তাহলে তুমি ফ্রিতেই গোটা অর্ধেক এডুকেশন চুষে নিতে পারবা। কিন্তু তুমি কি জানো যে সবচেয়ে বেশি শিক্ষা ব্যবসার, এই যে আমরা ব্যবসা করি শিক্ষা ব্যবসা, আমাদের সবচেয়ে বেশি টাকার উৎস কারা? ধনী পোলাপান নাকি গরিব পোলাপান? খুবই অবাক হবা যে গরিব পোলাপান। মেজরিটি প্রতিষ্ঠান টিকে হলো 2 টাইপের স্টুডেন্টের টাকা দিয়ে, যত শিক্ষা ব্যবসা আছে, গরিব এবং খারাপ স্টুডেন্ট। এই কম্বিনেশনটা হলো পারফেক্ট। এই মুরগিকে সবচেয়ে বেশি খসানো যায়। ঠিক আছে, যেমন তুমি দেখবা যে আইফোনের সবচেয়ে বেশি ইউজার বেস তোমার কি মনে হয় ধনীরা নাকি গরিবরা? গরিবরা। তুমি এটা মিলাই দেখবা, তুমি মিলবা যে মনে করো পোলার পকেটে একটা বিড়ি খাওয়ার টাকা নেই, কিন্তু ওর পকেটে একটা বিশাল বড় আইফোন আছে। বাপের মনে করো জীবনটাতে একটা বাটন ফোন বাদে কিছু জুটে নেই, কিন্তু পোলার পকেটে আইফোন 14 প্রো ম্যাক্স। ঠিক আছে, সো তোমাকে যেটা করতে হবে যে সেটা হলো চালাকির সাথে এডুকেশনের ফ্রি এলিমেন্টগুলা, ডিসকাউন্টেড এলিমেন্টগুলা, কম খরচের এলিমেন্টগুলো খুঁজে বের করতে হবে। তোমাদেরকে নিয়ে আমি কেন কথা বলতেছি, কারণ বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল এডটেক প্ল্যাটফর্ম আমি, এটা নিয়ে কোনো ডাউট না। আমি চ্যালেঞ্জ করব এনি প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ইনশাল্লাহ ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, যদি আমার বাজেটে আমি যে টাকায় তোমাদেরকে প্রোডাক্ট দেই, এই প্রোডাক্টে কেউ দিলে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো, প্রথম যেটা যে তুমি অফলাইনে, অনলাইনে তো পড়বাই, অনলাইনই তোমার হবে হলো মেইন, মানে অনলাইন হবে তোমার পড়াশোনার অ্যাটলিস্ট 50% সোর্স হবে হলো অনলাইন, আর 50% হবে হলো অফলাইন। অনেক ক্ষেত্রে অনলাইনটাকে তুমি 60% বা 70% নিতে পারো। এখন যদি কোনো ছোয়াল যদি এখানে এসে মানে কমেন্টে লেখো ভাইয়া আমি তো 100% অনলাইনে পড়েই বুয়েটে চান্স পেয়েছি, তা মামা পর 90% কেসে শুধু অফলাইনে পড়া হয় না, এটা আমি কইতেছি, যেখানে আমার কিন্তু কোনো অফলাইন প্রোগ্রাম নাই, আমার সব অনলাইন। সো আমি যদি তোমার এই গুলটা খিলাইতে পারি যে অনলাইনে পড়ে হয়, তাহলে আমার লাভ। তাও আমি কইতেছি শুধু অনলাইনে হবে না। সো তুমি মোটামুটি 60 to 70% অনলাইনে রাখবা, 50 to 30% তুমি অফলাইনে রাখবা। ঠিক আছে, এখন তুমি কোন সময় অফলাইনে পড়বা? শুধুমাত্র যেই সাবজেক্টটাতে তুমি সবচেয়ে বেশি ঠ্যাক খেয়ে যাওয়া, অর্থাৎ যেই সাবজেক্ট তোমার নিজের ক্ষমতার বাইরে। মনে রাখবা যে তোমার নিজের ক্ষমতার উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হবে, যে আমি ফিজিক্স কম বুঝি, শুধু ফিজিক্স পড়বো,
নট কেমিস্ট্রি, নট ম্যাথ, নট বায়োলজি। ধরো তোমার এলাকাতে খুব ফেমাস একটা স্যার আছে যে ভাইয়া ম্যাথ এমনই পড়ায় যে ভাস্কো দা গামা বানায় দেয়, না স্যার ধন্যবাদ আমি যাব না। যেই সাবজেক্টটাতে তুমি সবচেয়ে কম বুঝো শুধুমাত্র সেই এক বা একাধিক সাবজেক্ট পড়বা। 2 নাম্বার বিষয়টা, মান্থলি তোমার অফলাইনে, এটা ব্যাচ হইতে পারে, টিউটর হইতে পারে, প্রাইভেট হইতে পারে, 2টার বেশি রাখবা না, ঠিক আছে? এইটা একটা রুল ফলো করো। 2টা যদি লিমিটেড করে দাও তুমি তখন চুজ করবাই যেটা তোমার না হইলেই নয়, ওকে? এরপর একটা ট্রিক্স আছে যে তুমি চুজ করবা হলো ব্যাচ বা কোচিং সেন্টার। কেন? ব্যাচে বেতন কম, কোচিং সেন্টারের সুবিধাটা কি, যে তোমাকে রিডিউসড সোর্সে যাইতে হবে। এখন চিন্তা করো, তুমি ফিজিক্স একটা স্যারের কাছে পড়ো, কেমিস্ট্রি একজনের কাছে পড়ো, ম্যাথ একজনের কাছে করো, বায়োলজি একজনের কাছে পড়ো, বাংলা একজনের কাছে, প্রত্যেকটার আলাদা আলাদা বেতন আছে, ঠিক আছে? সো আমি যদি এমন কোনো একটা সোর্সে যাই, এমন একটা কোচিংয়ে গেছি যে ও মোটামুটি সব সাবজেক্টই মোটামুটি পড়ায়, এখন দেখো একে হবা গরিব তারপর সার্ভিস চাবা যে 120, তাহলে কিন্তু হবে না, পিকি হওয়া যাবে না, তোমার কিন্তু পিকি হওয়া যাবে না, তোমাকে কাম চালানোর মতো কাম করতে হবে। তুমি পিকি হবা কোথায়? নিজের পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে রিডিউস সোর্স অর্থাৎ কোচিং সেন্টার চুজ করা বেটার, যে এক বেতনে মোটামুটি কয়েকটা সাবজেক্ট পড়া যাচ্ছে। এরপরে তুমি যেটা করবা যে বাসায় যদি টিউটর না অ্যাফোর্ড করতে পারো, মেজরিটি অফ দ্য কেসে পারবা না, এখন বাংলাদেশের 10 ঢাকার বুকে তো 10-এর নিচে কোনো প্রাইভেটই নাই, ঢাকার বাইরে মনে করো 5-7 হাজার টাকা চলেই যায় এক সাবজেক্টে, হ্যাঁ? তো সেক্ষেত্রে তুমি যেটা করবা যে শেয়ার টিউটর নিতে পারো, যে তোমার 2-4টা ফ্রেন্ড থাকবে, ফ্রেন্ডরা মিলে একটা বাসায়, একটা বন্ধুর বাসায় যা পড়বা, কিন্তু মনে রাখবে এখানে স্টুডেন্ট 3 জনের বেশি ঢুকাবা না, 3 জনের বেশি হইলে কিন্তু ওটা ঘুরে উল্টে ব্যাচই হয়ে গেল, তার চেয়ে ব্যাচে বড়। মোটামুটি 2 জনই আদর্শ নাম্বার, 3 জন পর্যন্ত শেয়ার করে টিউটর নিয়ে পড়তে পারো। তখন মনে করো 5-এর জায়গায় 2-3 হাজার টাকা পড়বে, 3 জন মিলে টাকা দিবা, টিচারেরও পোষায় যাবে, তোমারও পোষায় যাবে, ঠিক আছে? এরপরে আসো আরেকটা যেটা ট্রিক্স ফলো করতে পারো, যে ধরো তোমার একান্তই মান্থলি টিচার চালানোর ক্ষমতাই নেই, তুমি যেটা করতে পারো যে টিচারের যারা বাসায় পড়ায় তাদের সাথে এরকম কন্ট্রাকচুয়াল কিছু টিচার, এখানে মনে রাখতে হবে তুমি টপ নচ টিচারকে 1-2 মাসের জন্য নিতে পারো, কিন্তু মিডিয়াম ক্যালিবার টিচার তুমি নিতে পারো, যে স্যার আমার পরীক্ষার আগে 1 মাস বা 2 মাস এবং কন্ট্রাক্টই করে নেবে, স্যার 2 মাস পড়াবেন 12,000 টাকা দিব, 2 মাস পড়াবেন 10,000 টাকা দিব, ফিক্স করে এটা কন্ট্রাকচুয়াল টিউটর নিতে পারো একদম এক্সামের আগে আগে, যেই সাবজেক্টটাতে চরম ঠেক খেয়ে গেছে, চরম গ্যাপ হয়ে গেছে, তখন কন্ট্রাকচুয়াল টিচার নিতে পারো, ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাই আপনি এত ট্রিক্স কই থেকে জানেন? আমি নিজে এগুলা ইউজ করছি, আমি যে খুব কোটিপতির পোলা ছিলাম, গরিব ছিলাম না, এনে কোনো সন্দেহ নেই যে এক ফোঁটাও গরিব ছিলাম না, এটা বললে মিথ্যা কথা হবে, 8টা প্রাইভেট পড়ছি সমস্যা নেই, কিন্তু তারপরও ধনী হওয়া সত্ত্বেও আমার টাকা বাঁচানোর শখ ছিল, আমি কেন হুদায় এত টাকা খরচ করবো, ঠিক আছে? আমি গল্প বলবো না, সামনে গল্প আছে। এরপরে আসো, সেটা হলো যে আমাদেরকে অনলাইন কোর্স কিনতে হবে। এখন বাই অনলাইন কোর্সেস মোর, তো তার মানে এই না যে তুমি মনে করো যা অনলাইনে দেখতে পাবো তা কিনে ফেলাবা, অনলাইনেরও দাম মেলা বেশি। তুমি বাংলাদেশে স্কুলের কোর্স পাবা 77,000 টাকা, ঠিক আছে? তোমার মনে করো ইঞ্জিনিয়ারিং কোর্স পাবা 5,000 10,000 টাকা, তো ওগুলা না, এগুলার দিকে দেখবা না, তুমি অনলাইনে কোর্স কোনটা কিনবা আবারও মনে রাখতে হবে যে এমন কোর্সই নিবা যেটা তোমার সোর্স কমায়। অর্থাৎ তুমি এখন চিন্তা করো বাবা, তুমি যদি 2টা করে 3টা করে চ্যাপ্টার, ধরো মনে করো ফিজিক্সের ভেক্টর পড়াবো, গতিবিদ্যা পড়াবো, নিউটনের বলবিদ্যা পড়াবো, 3টা চ্যাপ্টার মিলে একটা কোর্স নিতে 3,000, তাহলে তুমি চিন্তা করো ফিজিক্সে তোমার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 12টা, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 12টা, তোমাকে ফার্স্ট পেপারে 3-4 12,000, সেকেন্ড পেপারে 12,000, 24,000 টাকা খরচ করতে হবে শুধু একটা সাবজেক্ট পড়তে। প্রতি যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ কোর্স কিনো, তাহলে তোমাকে চুজ করতে হবে কি, যেখানে একটা পুরো সাবজেক্ট পড়াচ্ছে, পুরো একটা পেপার পড়াচ্ছে। যেমন তোমাদের যারা এই যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এটার মূল থিম কি ছিল জানো? মূল থিম ছিল এই অভাবীদের জন্যই, যে একটা স্টুডেন্ট পুরা 2 বছরের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটির একাডেমিক ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস, মেডিকেলের ক্লাস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস, ওয়ান শট রিভিশন ক্লাস, কিউএনএ সেশন, দাগানো বই, ইউনিভার্সাল লেকচার শিট, ভার্সিটির এক্সাম, মেডিকেলের এক্সাম, এইচএসসির এক্সাম, ইঞ্জিনিয়ারিং এর এক্সাম, এই সবগুলা ফিচার একবার একটা পেমেন্টে পাবে, একবার একটা পেমেন্টে। সো যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনবে তার শুধুমাত্র মাসিক খরচ আছে একটা, সেটা হলো ইন্টারনেটের বিল। ওই শুধু ইন্টারনেটের বিল দিবে, নেট ঢুকাবে আর ক্লাস করবে। আরো মজার কথা কি জানো? তুমি আমার কোর্সের ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা, তার মানে তোমার ইন্টারনেটের বিলও লাগবে না, তুমি ডাউনলোড করে রেখে দিতে পারবে, এখানে মেজরিটি জিনিসপাতি ডাউনলোড করে রাখতে পারবা। সো যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিতে যাচ্ছ, তুমি যদি গরিব হও, তোমার সেভিয়ার হলো এই কোর্সটা, তুমি রামাদান 25 এই কুপন ইউজ করলে 25% ডিসকাউন্ট পাবা। এই এক কোর্স কেনার পর আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ, তুমি যদি বুয়েটে, ঢাবিতে, মেডিকেলে যে জায়গায় ভর্তি হও, সেদিনকার সকাল পর্যন্ত যা যা লাগে এই কোর্সের মধ্যে আছে ইনশাআল্লাহ। এখন তাহলে তোমাকে অনলাইন কোর্স চুজ করতে হবে যেটা সোর্স কম থাকবে এবং যেটা না কিনলেই নয়,
না কিনলেই নয়। এখানেও আমি বলবো যে যদি তোমার এমন হয় যে ভাইয়া আমার অনলাইন লাগতেছে না, আমি বাসায় বসে পড়তেছি, তাহলে আমার কোর্স কেনার দরকার নেই, কারো কোর্স কিনবা না। আরেকটা যেটা প্রো টিপ, সেটা হলো সার্চ ফর ক্যাম্পেইনস কুপনস। দেখো মেজরিটি প্ল্যাটফর্ম ক্যাম্পেইন ছাড়ে, যে আমাদের যেমন এখন রমজান ক্যাম্পেইন চলছে 25% ডিসকাউন্ট, এবং আমাদের সারা বছর জুড়েই কোনো না কোনো একটা কুপন অন থাকে ডিসকাউন্টের। সো তুমি পেজে নক দাও, যে কোনো এইটেক প্ল্যাটফর্মের পেজে নক দেয়, হেল্পলাইনে কল দেয় যে ভাই আমার আর্থিক অবস্থা খারাপ, আমার জন্য একটা ডিসকাউন্ট কুপন দেন। প্রত্যেকের কাছে একটা কুপন থাকে, তোমাকে দিবে, তুমি ভর্তি হইলে যে কারোই লাভ। ঠিক আছে, এটা গেল। এখন বইয়ের ক্ষেত্রে দেখো, বইয়ের ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হলো আমি সেকেন্ড হ্যান্ড বই কিনতাম কিছু ক্ষেত্রে, না সবসময় না, আমার নতুন বইও কিনতাম, কিন্তু তুমি কিনতে পারো সেকেন্ড হ্যান্ড বই কিনতে পারো, কিন্তু কিছু জায়গায় সেকেন্ড হ্যান্ড বই নেওয়া যাবে না। যেমন ধরো যে তোমার বোর্ড বইগুলো, তোমার এক সেট বোর্ড বই তোমার ব্যাচের নতুনটাই কিনতে হবে, শুধু পুরাতন বই পড়লে হবে না। আবার ধরো মেডিকেল অ্যাডমিশন করবা, তখন মেডিকেল কোচিং করতে গেলে এক সেট নতুন বই কিনতে হবে। তারপর ধরো তুমি কোনো কোশ্চেন ব্যাংক কিনবা, তখন নতুন কোশ্চেন ব্যাংক কিনা বেটার। তো এই কিছু ক্ষেত্রে তুমি নতুন বই তোমাকে কিনতে হবে, বাট মেজরিটি কেসে তুমি পুরাতন বই দিয়ে কাম চালাই দিবা। আরেকটা যেটা করবা, যে বন্ধু তোমার নতুন কিনছে, হ্যাঁ মনে করো বইয়ের ছবি তুলে নিবে, এখন তো মনে করো ক্যাম স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানায়, ওইটুকু তুমি মনে করো নোট মোট বানায় তোমার বইয়ের মধ্যে অ্যাড করে দিলা। আর ধরো তুমি কোনো একটা কোচিং ব্যাচ প্রাইভেট অ্যাফোর্ড করতে পারো না, তোমার বন্ধু আছে ওই কোচিং ব্যাচ প্রাইভেটে, হ্যাঁ কাছ থেকে নোট খাতা নেন, দেখি মামা একটা ছবি তুলে নেয়। আমাদের সময় তো এত ভালো ক্যাম স্ক্যানার ছিলই না, আমরা মনে করো ফটোকপি করে নিতাম। ঠিক আছে, তো তুমি ক্যাম স্ক্যানার দিয়ে করে নিবা, তারপর বাসায় আসে দেখো ফোনের মধ্যে ডিজিটাল বই পড়া হয় না, সো তুমি বাসার মধ্যে আসে সুন্দর মতো একটা নোট করে বইয়ের মধ্যে এটা অ্যাটাচ করে দিলা। ঠিক আছে, গেল। বি আ গুড স্টুডেন্ট অ্যান্ড টক ফ্রিলি ফর ডিসকাউন্টস। মানে কি, দেখো তুমি যেহেতু গরিব, তোমাকে মানতে হবে তুমি গরিব, ইউ আর আন্ডার প্রিভিলেজড, কিন্তু আন্ডার প্রিভিলেজড আবার খারাপ স্টুডেন্ট, এটার মতো বাজে কম্পিটিশন পৃথিবীতে নেই। একে গরিব, তার উপরে খারাপ স্টুডেন্ট, তোমাকে কিন্তু দুনিয়া মানুষের চেয়ে, মানে একটা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক অধমে ট্রিট করবে। সো তুমি যদি গরিব হও, মেজরিটি অফ দ্য টাইম তোমাকে হার্ড ওয়ার্কিং হইতে হবে এবং তোমাকে একজন ভালো স্টুডেন্ট হইতে হবে। তাইলে সুবিধাটা কি বলো? সুবিধাটা হলো দুনিয়াতে দাতব্য কাজ অনেকেই করতে চায়। এখন আমি তো কোনো খারাপ স্টুডেন্টকে সাহায্য করতে চাবো না, কিন্তু আমি যদি দেখি একটা স্টুডেন্ট ব্যাচের বেতন দিতে পারতেছে না, কিন্তু ছেলেটা খুব অ্যাটেন্টিভ, প্রতিদিন আসে, কোশ্চেন করে, বুঝে, পারে, পরীক্ষায় নাম্বার ভালো পায়, আমি অবভিয়াসলি তাকে ডিসকাউন্ট দিব। সো তোমাকে যে কোনো জায়গায় নিজেকে একটা পরিচয়ই করাই দিবে যে না স্যার আমি ভালো স্টুডেন্ট। ঠিক আছে, এবং তারপরে তুমি স্যারদের সাথে, ব্যাচদের সাথে ফ্রিলি কথা বলবে, স্যার আমার তো এই আর্থিক অবস্থা, এই ফ্যামিলির অবস্থা, আমার জন্য যদি একটু ডিসকাউন্ট করে দেওয়া যেত। অনেক ক্ষেত্রে করে দিবে, অনেক ক্ষেত্রে করে দিবে না, এটাতে কোনো সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। যেমন আমি তো কাইন্ড অফ ফ্যামিলির বিরুদ্ধে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, হ্যাঁ, তা আমার বাপের মনে করো আমার টাকা পয়সা দিতেও খুব একটা ইচ্ছা করতো না। এখন আমার বাপ চাইতো মেডিকেলে পড়ে, আমি পড়ছি বুয়েটে, সো স্বাভাবিকভাবে আমার বাপের টাকা দিবে না। তো আমি তখন আমার বাবা মানে মেডিকেলের কোচিংয়ে ভর্তি করাই দিয়েছি, ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি করাইতে দিবে না। আমি তখন সুন্দর মতো উদ্ভাসে, আমার পরিচিত আছে ভালো স্টুডেন্ট, আমি যাই বললাম যে স্যার আমি হলাম ভাই দিনাজপুর সরকারি কলেজের ফার্স্ট বয়, কি ডিসকাউন্ট দেওয়া যায়? আমি মনে করো উমেশে ফার্স্ট ইয়ারে মানে 3,000 না 4,000 টাকা দিয়ে মেডিকেল কোচিং করছি, ভার্সিটি কোচিংয়ে ফ্রিতে ভর্তি করাই দিছে। তারপর উদ্ভাসে অ্যাডমিশন কোচিং করার সময় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম, তারা আমার পারফরমেন্স ইঞ্জিনিয়ারিংয়ে মনে করো সেন্ট্রালে মেরিট করে আমি টপ 100-এর মধ্যে থাকি। তারপর মনে করো যা কইছি উমেশে মেডিকেলে ফ্রিতে ভর্তি করাই দিছে, ভার্সিটি ইউনিটে ফ্রিতে ভর্তি করাই দিছে। প্রত্যেক কোচিং সেন্টার চাবে তুমি ভালো করো। তারপরে আমি হইলো গিয়া ওমেকাতে যাই বলছিলাম, ওই সময় ওমেকা ছিল, কইছিলাম যে আমার ভর্তি করায় নেন, 2,000 টাকায় ভর্তি করায় নিয়েছে ফুল প্রোগ্রামে, ওরাই ডাক দেয়। তারপর মনে করো ইউসিসিতে গেছি, ডিরেক্ট মনে করো পাটোয়ারি স্যার রুমে যায় বলছে স্যার আমি উদ্ভাসের সেন্ট্রাল 17তম, আমার ভর্তি করে দেবেন, কত টাকা ডিসকাউন্ট দেবেন? তো বলছে কয় টাকা নিয়ে আসছে? বলছে স্যার 2,000 টাকা আছে। বলছে 2,000 দিয়ে যাও, ভর্তি হয়েছো। ও আবার যে ভর্তি হয়েছি। সো আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট ইট। এর মানে এই না যে আমি গরিব ছিলাম, বাট এই যে ভালো স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট, আমি টাকা বেশি দিব কেন? কিন্তু কখন আমি যদি এখন মনে করো ঠেক খাওয়া স্টুডেন্ট হতাম, ফেল করা স্টুডেন্ট হতাম, আমি তো কনফিডেন্টলি কথা বলতে পারতাম না। সো তোমাকে স্টুডেন্ট হতে হবে ভালো, পরিশ্রমী হতে হবে, এবং ইউ টক ফ্রিলি যে স্যার আমার লাগবে এটা, দেখবা মেজরিটি অফ দ্য টাইম ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, গেল। এরপরে টেক হেল্প ফ্রম গুড স্টুডেন্টস। অনেক বন্ধু আছে, অনেক স্টুডেন্ট আছে ভালো, যারা মনে করো কোশ্চেনগুলো অ্যান্সার দেয়, বুঝায় দেয়। সো তুমি যদি অ্যাফোর্ড না করতে পারো টিচার, আমরা গ্রুপ স্টাডি করতে সাজেস্ট করি, যে তুমি 2-4 জন ভালো স্টুডেন্ট মিলে বন্ধু হইলা, ও এটা বুঝে, এইটা বুঝে, ওইটা বুঝে মনে করো বুঝাই দিবে। ঠিক আছে, এটা গেল। আরেকটা, হ্যাভ এ ফ্রেন্ডলি লাইব্রেরি। তোমার এলাকার যে কোনো একটা লাইব্রেরিয়ানের সাথে বন্ধুত্ব করবা। কেমনে বন্ধুত্ব করা যায়? পরপর কয়েকটা বই তার কাছ থেকে কিনবা, অর্থাৎ বিভিন্ন লাইব্রেরি থেকে ডিসকাউন্ট না খুঁজা
একটা লাইব্রেরি থেকে বেশ কয়েকটা বই কিনো, তারপর দেখবা লাইব্রেরির সাথে তোমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমার যেমন আমার পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্প করছে, এখনো আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক হেল্প করে দিনাজপুরে তুর্য বুক ডিপো, ঠিক আছে। তো সে ভদ্রলোকের কাছে আমি ইন্টার লাইফে প্রতিবার যাইতাম, সপ্তাহে 1 দিন 2 দিন যাই, আমি কি কি বই আসছে সেগুলো বই দেখতাম, পড়তাম, কারণ আমি তো সব কিনতে পারবো না। ওগুলোর মধ্যে অনেকগুলো ছবি তুলে নিতাম, নিয়ে যায় ফটোকপি করে নিতাম। এখন তোমাকে এত প্রিভিলেজ দিবে কিনা জানি না, বাট সেখানে তুমি মনে করো অ্যাটলিস্ট বইগুলো দেখতে পারবা। তারপরে এখন তো মনে করো ওখান থেকে তুমি বই কপি করে নিতে পারো, অথবা তুমি চাইলে অনলাইনেই কিন্তু অনেক পিডিএফ পাওয়া যায়। এখন দেখো যখনই আমরা অনলাইনের কথা বলি, তোমরা যারা গরিব তারা মনে করো পাইরেসি করতে চাও, হ্যাঁ, পাইরেসি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমি যতই চিল্লাই, আমি যতই মামলা করি, যা করি, প্রত্যেকটা প্ল্যাটফর্মের ক্লাস বই পাইরেসি হয়। কিন্তু আমরা যেটা অনুরোধ করি, দেখো যে কোনো পাপ করারও একটা ধরন আছে। এখন আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমি যদি ইজিলি অ্যাফোর্ড করতে পারি একটা জিনিস, তারপরেও জিনিসটা আমি ইচ্ছাকৃত চুরি করতেছি, সেটা নিঃসন্দেহে বড় পাপ, তাই না? আমি জীবন বাঁচানোর জন্য কাউকে খুন করা আর কাউকে মজার জন্য খুন করার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? যেমন তুমি যদি একটা ইসরায়েলিরা মারে ফেলাও, এটাতে কেমন পাপ, আর একটা যদি প্যালেস্টিনিয়ানকে মারে ফেলাও, দুটার মধ্যে পাপের ডিফারেন্স আছে না? সো তুমি যদি এই যে জানোয়ারের বাচ্চাগুলোকে মারো, কোনো পাপ আছে? আমার তো মনে হয় না কোনো পাপ আছে। ঠিক এরকমই যে তুমি যদি তোমার আর্থিক সক্ষমতা না থাকে, যেমন বাংলাদেশে তুমি যখনই আমরা পাইরেসি নিয়ে কথা বলি, সবাই বলে যে তোরাই তো ভার্সিটিতে বই পাইরেসি করে পড়ে পাশ হয়েছে। সত্য কথা, বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটির বই বিদেশি বই পাইরেসি করা, কারণ বিদেশি এক একটা বই, যে বইগুলো আমরা পড়ে পড়াশোনা করি, এক একটা বইয়ের দাম 17,000 18,000 টাকা, যা জীবনে বুয়েটের কেউ অ্যাফোর্ড করতে পারবে না, কারণ পুরো বুয়েট লাইফ জুড়ে এরকম 200-250 বই পড়তে হয়। ইট ইস ইম্পসিবল ফর আস টু অ্যাফোর্ড। তো সেক্ষেত্রে যেহেতু আমরা গরিব একটা দেশ, আমরা কিন্তু প্রচন্ড গরিব দেশ, ঠিক আছে, আমরা কিন্তু নিম্ন নিম্ন আয়ের দেশ, একদম তৃতীয় স্তরের মানে নিকৃষ্ট একটা দেশ। তো সেক্ষেত্রে আমাদের জন্য এই চুরিটা করা মানায়। অহন যদি আমেরিকার কেউ পাইরেসি করে, হ্যার মনে করো কোটি টিয়া, এমআইটির কেউ পাইরেসি করে, তাইলে ঝামেলা না? তাইলে তো অবশ্যই তার পাপটা বেশি। ঠিক তেমন তুমি যদি গরিব হও, সমস্যা নাই, তুমি প্রত্যেকেরই কোর্স আসলে পাইরেসি আছে, প্রত্যেকের বই পাইরেসি আছে, এবং এক্ষেত্রে অভাবী স্টুডেন্টদেরকে কেউ গালি দেয় না। কিন্তু গালিটা দেয় কখন? কিছু মানুষজন আছে মনে করো ডেলিভারেটলি পাইরেসি করে, যে তুই করতেছিস চুরি কর, তুই বাকি 10 জনকে কেন চুরি করাচ্ছিস আরো, মানে তুই মনে কর আরো 10 জনকে জানাচ্ছিস, 10 জনকে চুরি করাচ্ছিস, এটা অন্যায়। কারণ আমরাও তো কিছু একটা করে খাবো, আমাদেরও তো এই এক প্রতিষ্ঠানের টাকা দিয়ে মনে করো 200 ফ্যামিলি চলে, এক হালকেনস্টাইনের উপর, এরকম প্রতিটা প্ল্যাটফর্মে আছে। সো চুরি তুমি করবা যখন তোমার অপশন নাই, যে বাসায় কোনো খাবার নাই, তখন একটা রুটি চুরি করলাম। এখন ভাইয়া রাইতের বেলা 3টার দিকে খিদা লাগছে, মনে করো আমি যে রুটি চুরি করে বেড়াচ্ছি, দ্যাটস নট জাস্টিফাইড, রাইট? সেই জিনিসটা বুঝবা। এরপরে লাস্ট একটা লাইন মনে রাখতে হবে, যে বাই ওনলি হোয়েন নিডেড। তোমাকে বাকিদের মতো এটাকে বলে ইম্পালসিভ বাইং, যে ভাইয়া দেখলাম কি ভাইয়া আইফোনের কভার এটি ম্যাক্সে পাচ্ছে উড়ি বাপে চক্কর মক্কর করতেছে, তো কিনা আলাইলাম না, এটা না, এটা তোমার করা যাবে না, তোমার ইম্পালসিভ বাইং করা যাবে না। যে কোনো কিছু কেনার আগে ওয়েট 48 আওয়ার্স, হ্যাঁ, 48 ঘন্টা ওয়েট করো। তুমি দেখবে 48 ঘন্টার মধ্যে তোমার ব্রেন প্রসেস করে সিগন্যাল দিয়ে দিবে যে ভাইয়া এটা কেনার দরকার নেই, ঠিক আছে? আর 2টা হলো প্রো টিপ দিব তোমাকে লাস্টে। এই যে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশনের কোর্সে, এখানে অ্যাডমিশন দেওয়ার দরকার কি? সবাই তো 2 বছর ধরে একাডেমিক পড়ে, অ্যাডমিশন পরে 3 মাসে লাস্টে, তো অ্যাডমিশন 2 বছর, মানে যেদিন তুমি নিবা সেদিনই 2000 ক্লাস দেওয়ার মানেটা কি? রিজন হলো যে বাবা যে গরিব তারে অ্যাডমিশনে চান্স পাইতেই হবে, মনে রাখতে হবে। কারণ তুমি পাবলিকে যদি কোনো কারণে চান্স না পাও, তোমার 3 বংশের টাকা দিয়ে প্রাইভেটে পড়তে পারবে না। কারণ প্রাইভেটে এখন মিনিমাম বাজেটই হয়ে গেছে, যদি 3rd ক্যাটাগরির প্রাইভেটে পড়ে তাহলে 5 লাখ, আর 1st ক্যাটাগরি হলো 10 লাখ প্লাস বাজেট রাখতে হবে, 10 লাখ প্লাস বাজেট, 4 বছরে 10 লাখ প্লাস খরচ করতে হবে, বছরে 2.5 লাখ টাকা। দিস ইজ ইম্পসিবল, নিয়ার ইম্পসিবল। প্রাইভেট মেডিকেলে পড়তে 25-30 লাখ টাকা লাগে, যায় পারবা না, এফোর্ডই করতে পারবা না। সো তোমার ভাইয়া টার্গেটই থাকতে হবে ভাইয়া পাবলিক। সো তুমি 2 বছরে একাডেমিক যতটুকু পড়বা তার চেয়ে বেশি পড়বা হলো অ্যাডমিশনের প্রতি ফোকাস রাখবা, কারণ অ্যাডমিশন টাইমে খরচ কিন্তু আরো 3 ডবল। তোমার অ্যাডমিশনে মনে করো ফার্ম গেটে এমনও টিচার আছে, আমি নিজে মনে করো পার ক্লাস যখন আমি টিউশনি করাইতাম 3000 টাকা নিতাম, এমনও টিচার আছে পার ক্লাস 6000 টাকা করে নেয়, এফোর্ড করতে পারবা না। সো তখন তোমাকে আগে থেকে যদি অ্যাডমিশনের পড়ে থাকো তাহলে ভালো। যেমন আমাদের একাডেমিক অ্যাডমিশন, এই যে মনির ভাই 20 বছর ধরে পড়ে, অরূপ ভাই 20 বছর, শফিক ভাই 20 বছর, এখানে মানুষজন সবাই 20-30 বছর করে পড়ায়। এলাই মনে করো যখন প্রায় পার্সোনালি পড়তে যাবা পার ক্লাস 5000-6000, জিনারা টিউশনিও করায় না, ব্যাচ পড়ায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যদি আগে থেকে অ্যাডমিশনের ক্লাসগুলো করে রাখো একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে, ভালো করবা। আর একটা তোমার পাওয়ার আছে, বুঝছো? দেখো কার জন্য লাইফে সফল হওয়া ইজিয়ার? গুলশানের কোনো কোটিপতির পোলা যার জন্য মানে মদ খাওয়া, পাপ কাজ করা, ফোন চালানো, যে কোনো লাইফের লাক্সারি অ্যাফোর্ড করা ইজি,
নাকি এমন একটা ছেলে যে জানে যে আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে এবং সে চাইলেও অনেক খারাপ কাজে যুক্ত হইতে পারবে না? হুইচ ওয়ান ইজ ইজিয়ার? অবভিয়াসলি দ্য সেকেন্ড ওয়ান। তুমি যেহেতু আন্ডার প্রিভিলেজ, তুমি যেহেতু পুয়ার, তোমার লাইফে ডিস্ট্রাকশনস কম, তোমার ভিতরে একটা আগুন আছে ভাই, গরিবের একটা আগুন থাকে, গরিবের একটা তেজ থাকে ভাই। এটা এটা তুমি মনে করো যে রিল্যাক্সড মানুষ হয়েছে। আমরা তো বলি যে আমরা যখন মানুষজনের সাথে কাজ করি, বুঝছো, আমাদের টিম মেম্বারদের মধ্যে যেগুলো প্রিভিলেজড ফ্যামিলির টিম মেম্বার, মানে মনে করো বাপ মায়ের কিছু থাকে না, অম্মুর ছেলে অব্বুর ছেলে, হ্যাঁ, বাপ মা মনে করো গুলু গুলু করে মানুষ করছে, এগুলা মনে করো কাম করতে পারে না আমাদের সাথে, ঠিক আছে, কারণ রাফ অ্যান্ড টাফনেসটা নেই। কিন্তু যারা মনে করো আমরা লাথি গুতা খায় বনস হয়েছে, বাপ মা মনে করো এই বেটা না পরে জুতা দিয়ে দুটা মায়ের, ওগুলা মনে করো টন টন লাইফে মনে করো টাকা টাক 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 টাকা উঠে। তুমি যেহেতু গরিব, গরিব নিয়ে তোমাকে হীনমন্যতা থাকা যাবে না ভাই, সাহস রাখতে হবে। কারণ বাঙালির 90% জনসংখ্যায় গরিব, 10% হলো ধনী, ঠিক আছে। সবাই যেহেতু গরিব, আমিও গরিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতো আগুনটা থাকতে হবে। আমার এই যে ডিস্ট্রাকশনস যে আমার লাইফে কম, এটাকে কাজে লাগাইতে হবে। কারণ তুমি যদি একে গরিব হও, তোমাকে সবাই অনলাইনে সান্ত্বনা দিবে। এই যে আমি একটা ভিডিও বানাই, এটাকে বলে পোভার্টি পর্ন, ঠিক আছে, আমি একটা ভিডিও বানাই কিন্তু তোমাকে নিয়ে খুব, এই পুরো ভিডিও জুড়ে আমি তোমাকে অনেক রাফ কথা বলছি, কেন? কারণ তোমাকে রিয়ালিটি বুঝতে হবে। তোমাকে অনলাইনে আমি খুব বললাম এই গরিবের সাহস, গরিবের উপরেই সমাজ, ঠিক আছে, এগুলা বলবে, দুদিন পরে তুমি বিপদে পড়বা, তোমার লাত মানে সবাই ফেলাই দিবে ভাই। সো তোমাকে, যেহেতু সমাজ তোমার প্রতি রুক্ষ, তোমাকে ঘুরে দাঁড়াইতেই হবে, এবং তোমার কাছ থেকে ঘুরে দাঁড়ানো সবচেয়ে ইজিয়ার। বেস্ট অফ লাক টু দ্য পুয়ার স্টুডেন্টস। ইনশাআল্লাহ হালকেনস্টাইন এবং আনাস ফেরদৌস যতদিন বাঁচে আছে তোমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে। টাটা।